নমস্কার, জনতার দরবারে আমি অয়ন, নিউজ 18 বাংলায় আপনাদের জানাই স্বাগত। পুজো আসছে, পুজোতে মোটামুটি ঢুকে পড়েছেন মানুষ এখন যা দেখতে পাচ্ছি, কিন্তু হ্যাঁ অবশ্যই গ্রামে গঞ্জে একেবারে বন্যায় বিধ্বস্ত। আর এই পুজোর মুখেই বাড়ি ফিরছেন অনুব্রত মণ্ডল, তৃণমূলের বীরভূমের দোর্দণ্ড প্রতাপ নেতা। 2 বছর যে তিহার জেলে কাটানোর পরে এবার বাড়ির পথে। আর কিছুক্ষণের মধ্যেই যা শোনা যাচ্ছে যে কাগজপত্র রেডি হয়ে গেছে, 5:30 থেকে 7টার মধ্যে তিনি তিহার জেল থেকে বেরোবেন। তারপরে তার যাত্রাপথ কোথায় হয়, দিল্লিতেই থাকতে হয় নাকি প্লেন ধরতে পারেন, ফ্লাইট ধরতে পারবেন আজকেই, সেটা তো সময়ের বিষয়। কিন্তু জামিন হয়ে গেছে শুক্রবার, এটাও পুরনো বিষয়। জামিন হয়ে গেছে শুক্রবার, এটাও পুরনো বিষয়। এটাও পুরনো বিষয়। কিন্তু জামিন হলো কিভাবে? আমার সঙ্গে যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই, তারপরে আসছি বিস্তারিত আলোচনায়। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ, আমার সঙ্গে আছেন বিজেপি মুখপাত্র প্রীতম দত্ত, এবং আমার সঙ্গে আছেন বিশিষ্ট আইনজীবী অরিন্দম দাস। আর কিছুক্ষণের মধ্যেই সিপিআইএম নেতা অতনু চট্টোপাধ্যায়, তিনি আমাদের মধ্যে জয়েন করবেন। আমি একটা ইংরেজি মানে কোর্ট কপি, একেবারে কোর্টের কপি, আদালতের কপি, কিন্তু সেইটা আমি একটু পড়ে শোনাচ্ছি একটা অংশ, সেটাকে অরিন্দমকে অনুরোধ করব বাংলায় তর্জমা করতে, তাতে আপনারা অবাক হয়ে যাবেন যে এরকম হয়। The relevant, প্রথম, the prime reason why the trial is not proceeding further is the absence of English translation of documents which are in Bengali language. আচ্ছা, কারো কাছ থেকে আওয়াজ আসছে, একটু মিউট করো, আমি আসছি। আমি আরেকবার পড়ে শোনাচ্ছি। The prime reason why the trial is not proceeding further is the absence of English translation of documents which are in Bengali language. No doubt the accused persons are Bengali and hence they cannot make this ground to delay the trial. However, Bengali not being the language of this court, the court is unable to proceed with hearing of arguments on the point of charge in the absence of English translation. The court had suggested to the prosecution to provide English translation at least to the court, though being conscious of the fact that such a prayer made by the accused persons was dismissed. এটা till date 29/11/2023, till date translation has not been provided. That was seeking instructions from the department in this regard, and instructions were likely to be received. Is still no progress on that aspect till date. The delay in beginning the trial cannot be attributed to the applicant, other accused persons or all. আমি অরিন্দমকে বলবো একটু বাংলায় তর্জমা করতে। আর ইতিমধ্যে অতনু আমার সঙ্গে এসে জয়েন করেছেন। এর থেকে আশ্চর্যের বিষয় কিছু হয় না টেকনিক্যালি, কেন আমরা যারা এই আইনের পেশায় বা আইনের শিক্ষায় সবসময় আছি, আমরাও দেখি কলকাতা হাইকোর্টেও যদি আমরা কোনো একটা বিষয় আনি, যদি অনারেবল চিফ জাস্টিসের কাছে আমরা মামলা ফাইল করি, যদি উনি বাঙালি না হন, ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় আমরা ট্রান্সলেটেড কপি দিই। অন অ্যান অ্যাভারেজ আমাদের যদি দেখা যায় যে বছরে কয়েক হাজার মামলা কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে ফাইল করা হয়, সেখানেও কিন্তু আমরা ট্রান্সলেট করে বাংলা দিই। আমি যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি, আমি যে কটা মামলাতে সুপ্রিম কোর্টে ফাইল করেছি বা রিপ্রেজেন্ট করেছি, একটা ট্রান্সলেশন কপি মানে ধরুন এক পাতা ট্রান্সলেট, বা যদি আমরা একটা রিট পিটিশনও বলি, 100, 100, 150, 200 পাতা রিট পিটিশন, 3 থেকে 4 দিন নেওয়া হয়, অফিসিয়াল ট্রান্সলেশন সার্টিফিকেট ইস্যু করা হয় যে অফিসিয়াল ট্রান্সলেট করা হলো। আমরা যেহেতু পশ্চিমবাংলার কথা বলছি, লোয়ার কোর্টে নিজের ভাষায় বাংলা ভাষায় নিতে কোনো সমস্যা নেই, কিন্তু জজকে তো সেই বেসিক ল্যাঙ্গুয়েজটা বুঝতে হবে। কেন, যেহেতু এটা জজও আপনি যেটা পড়লেন, অর্ডারে স্পেসিফিক্যালি বলা আছে যে সাক্ষী দিয়েছে সে বাঙালি, বাংলায় সাক্ষী দিয়েছে। বাট এটা খুব আশ্চর্যের বিষয় যে 2 বছর ধরে একটা ইডির মতো অর্গানাইজেশন তার ট্রান্সলেট কপি জমা করতে পারবে না। কেন এর থেকে মানে আমি জানি না, অবাক হয় কেন। বারবার বলেছি ওনারা এলিট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা,
এক্স্যাক্টলি এলিট কেন্দ্রীয় কর্মী সংস্থা, তাদের কাছ থেকে গোটা ভারতবর্ষের মানুষের অনেক আশা, আমিও নিজে আশা করি। কারণ তারা একটা তদন্ত নেবে, সেটা একটা লজিক্যাল কনক্লুশনে যাবে। কেউ যদি দোষী হয় তাহলে সে দৃষ্টান্তমূলক শাস্তি পাবে, এটাই আমরা চাই। কারণ এটার জন্য এলিট, তার সম্মানটা এখানেই। তাহলে আজকে এই গ্রাউন্ডে যদি একটা ট্রান্সলেশন কপি না পাওয়ার জন্য যদি হয়, আমার এর থেকে আশ্চর্য বিষয় কিছু নেই। কারণ আমি যেটা বললাম, কলকাতা হাইকোর্টেও যেহেতু মাননীয় চিফ জাস্টিস অন্য রাজ্য থেকে নর্মালি থাকেন, আমরা সেখানেও ট্রান্সলেটেড কপি জমা করি। এবং হাইকোর্টেরও ভলিউমাইজ ডকুমেন্ট 200, 400, 500 পাতা। আমরা যা দেখেছি 150 থেকে 200 পাতার ডকুমেন্ট ট্রান্সলেট করার ক্ষেত্রে বাংলা, আর সবকিছু যদি না হয় সেটাও কিন্তু হুম 3-4 দিনে করে আমরা সুপ্রিম কোর্টে করি। আর এই হুম প্রশ্নটা আমার থাকবে, আজকে যদি ইডি আজকে কোনো একটা অর্ডার যদি চ্যালেঞ্জ করে যেত, তাহলে সেই ট্রান্সলেট কপি দিতে বাধ্য, কারণ সুপ্রিম কোর্ট তো ডিফেক্টিভ ফাইলিং এ ফেলে দেবে, নেবেই না। হুম এখানে হুম কেন আজকে ফাইলিং করার পর, যেখানে কোর্ট বারবার বলেছে যে তুমি ট্রান্সলেট কপি দাও, তাহলে আমি হুম বিষয়টা এগোতে পারবো না, এটার জন্য একজনের বেল হয়ে গেল, যাকে ইডি প্রাইম অ্যাকিউজ বলছে। এটা সত্যি দুঃখজনক বিষয়। আমি আইনজীবী অতনুর কাছে হিসেবে আসবো। আমার কেন আমি হয়েছে। আইনজীবী হিসেবে তো অরিন্দমের কথা শুনলামই, তুমিও আইনজীবী, কিন্তু তোমাকে আমি রাজনৈতিক নেতৃত্ব হিসেবে বা সিপিআইএম নেতা হিসেবে তোমার কাছ থেকে জানতে চাইবো। আমি আপনাদেরকে বলি, মানে দর্শকদেরকে আরেকবার বলি, যে জাস্ট ইংলিশ ট্রান্সলেশন পায়নি কোর্ট। ইডির কাছ থেকে সাক্ষী যেগুলো নিয়েছিল ইডি, সেই সাক্ষীরা হচ্ছে বাঙালি, অ্যাকিউজড বাঙালি। তাই বাংলা হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের বিষয় নয়, বিশেষ করে সুপ্রিম কোর্টের। ইংলিশ ট্রান্সলেশন চেয়েছিল, পায়নি। আর তার জন্য অনুব্রত মণ্ডলের জামিন হয়ে গেল, আজকে বাড়ি ফিরবেন। অতনু। নচিকেতা চক্রবর্তীর একটা খুব মানে ফেমাস গানের লাইন আছে, ভাষা আজ সেতু নয়, ভাষা আজ অন্তরায়। এখন এই সময় যা চলছে অয়নদা, এটা দেখে আমার মনে হয় গানটা একটু উল্টে যাওয়া উচিত। ভাষা এখন আর অন্তরায় কারো কারো ক্ষেত্রে হলেও, এই ধরনের মামলার ক্ষেত্রে এখন তো ভাষাটা হয়ে গেল সেই সেতুর জায়গা হয়ে গেল। সেতু আমি কি অর্থে বললাম, একজন প্রাইম অ্যাকিউজ একটা মামলাতে গরু পাচারের মতো বা পাচারের মতো মামলায় জড়িত একজনকে যাকে প্রাইম অ্যাকিউজ বলা হচ্ছে, সেই প্রাইম অ্যাকিউজ হচ্ছে গিয়ে বেল পেয়ে গেল, কেননা ভাষা তর্জমা করার লোক নেই। মানে খুব নির্দিষ্ট, অরিন্দম একদম সঠিকভাবে বলে যে একটা লজিক্যাল কনক্লুশনে ইডি পৌঁছাতে পারে, যে জন্য বলা হয়েছিল যে যে ইডির মতো একটা ডেকোরেটেড এজেন্সিকে হচ্ছে গিয়ে মামলার তদন্তভার দেওয়া হয়েছিল, সেই ইডির এটা যদি হয় তাহলে এটা তো মিজারেবলি ফেলিওর। নাকি এর পিছনে আসলে গল্পটা অন্য, ওই জবে থেকে মোহন ভাগবত সাহেব বলে দিলেন আমরা রাজ্য সরকারকে বিব্রত করতে চাইবো না, এখান থেকে হচ্ছে রাজ্য সরকারকে বিব্রত করার দায়িত্ব থেকে বিজেপি সরে গেল, এবং উল্টো দিক দিয়ে বিজেপি তৃণমূলের নেতাদের হচ্ছে একদম ইংরেজি ভাষায় নাকি তর্জমা করতে পারলো না ইডির মতো একটা ডেকোরেটেড মানে একটা এজেন্সি, তার কোর্টের বেল হয়ে গেল। রয়েছে, কোর্ট কপিতে উল্লেখ রয়েছে, ভাবা যায়? তুমি যদি দেখো অয়নদা, লাস্ট কিছুদিন ধরে এই আরজিকর মামলায় বলো বা যেখানে সেন্ট্রাল এজেন্সি রয়েছে, মানে সেন্ট্রাল এজেন্সির কিছু কিছু ক্ষেত্রে তো অবশ্যই মানুষের কাছে প্রশ্ন আসবে, সঞ্জীব রায়ের বেল অবজেকশন করার জন্য সিবিআই এর পিপি উপস্থিত নেই, বা হচ্ছে গিয়ে সন্দীপকে হচ্ছে গিয়ে ফার্দার কাস্টডিতে চাইছে না, কোর্ট ওখানে ভর্ৎসনা করে বলছে যে আপনি ফার্দার কাস্টডি চাইছেন না কেন, আজকে হচ্ছে গিয়ে বলছে ইংরেজি তর্জমা করতে পারছি না বলে বেল হয়ে যাচ্ছে। তাহলে আসলে মানুষের কাছে আস্তে আস্তে সবটাই দিনের আলোর মতো পরিষ্কার হচ্ছে, সরকারকে বিব্রত করব না, আর তার বদলে সরকারের যারা হচ্ছে এই খেলা তার হবে মানে স্লোগান দেওয়া লোকদেরকে বিধানসভা ভোটের আগে খেলতে পাঠানোর জন্য মাঠে ছেড়ে দেওয়া। আমি একটু প্রীতমের কাছে আসি। প্রীতম, তোমাদের যে বিরোধিতা, তোমাদের যে লড়াই বিরোধী দল হিসেবে, কোথাও কেন্দ্রীয় নেতৃত্ব সেইভাবে স্বীকৃতি দিচ্ছে না, তাহলে এই রকম ঘটনা ঘটছে এবং তাকে বলা হচ্ছে সেটিং, সেটিং এর তত্ত্বে ফেলে দেওয়া হচ্ছে তৃণমূল আর বিজেপির মধ্যে। হ্যাঁ, যেরকম কলতান দাশগুপ্ত ওই হামলা করার ছক কষে, তারপর আবার গ্রেপ্তার, তারপর আবার তৃণমূলী সরকার তাদেরকে ছেড়ে দেয়, তাহলে কলতান এটাও সেটিং। দাশগুপ্তর মামলাতে হাইকোর্টের অবজারভেশনটা একটু দেখে নিও প্রীতম দা। ওই কলতান রসগোল্লা দাশগুপ্তর মামলাতে হাইকোর্টের অবজারভেশনটা একটু দেখে কলতান নিও। দাশগুপ্তকে গ্রেপ্তারের পর হাইকোর্ট কিন্তু রাজ্যকে একেবারে বলা যায় ব্যাপক ঝেড়ে তুলোধনা করেছে, তুলোধনা করেছে, আদালত একদম পরিষ্কার ভাবে আদালত বলেছে কোনো তদন্ত আদালতের অনুমতি ছাড়া শুরু করা যাবে না, ওকে কোনোভাবে হচ্ছে বিব্রত করা যাবে না, পরিষ্কার বলেছে। প্রীতম, প্রীতম, ক্যারি অন। আদালত কাছে ট্রান্সলেশন করার লোক ছিল না, তা তার দায়ে ইডির তদন্ত যে গাফিলতি হয়েছে তার কোনো আদালতের প্রমাণ কাছে নয়। নয়, এবং ইডি কে বলেছে বারবার যে আপনারা আমাদেরকে ইংলিশ করে দিন, আমাদেরকে ইংলিশ করে দিন, ইডির কাছে চাওয়া হয়েছে। ওই দিনকেই হয়তো দিতে পারেনি, পরে হয়তো দেবে, সেটা ইডির ব্যাপার, আদালতের ব্যাপার, পুরোটা টেকনিক্যাল ব্যাপার। টেকনিক্যাল ব্যাপারের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আর এটা তো কলকাতা পুলিশের মতো মমতা ব্যানার্জি পুলিশকে বিজেপি আপনার বলে না
এটা হচ্ছে আপনার ভারত সরকারের ইডি এবং তার সেটা আমাদের কনস্টিটিউশন অনুযায়ী চলে। তো সবটাই ওই কলতান যেরকম ভাবে মানে কমিউনিস্ট পার্টিরা ডিওয়াইএফআই রা যেভাবে আপনার আমাদের আন্দোলন বন্ধ করার জন্য কলতান নিজেরা বেল পাওয়ায় কথাবার্তা খুব বলে কষ্ট হয়েছে প্রীতমদার, তৃণমূলের চেয়ে বেশি কষ্ট প্রীতমদার হয়েছে কলতান দাশগুপ্ত বেল পাওয়ায়। আন্দোলন ভাঙার জন্য ঠিক আছে, তোমার মোহন কমিউনিস্ট পার্টিরা ভাগবত বলে দিয়েছে তো বিব্রত করবে না, ঠিক আছে, মোহন ভাগবত বলে বিশ্বাস দিয়েছে করে না। বিব্রত করবে না, হয়ে গেল। ওকে ওকে, আমি আসবো অতনু আসবো। হ্যাঁ প্রীতম, শেষ করো, 20 সেকেন্ডে শেষ করো প্লিজ। প্রীতম কি আছো? প্রীতমের কাছে আসবো। প্রীতম কোথাও নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে, আমি তন্ময়ের কাছে যাব। যে তন্ময়, আজকে যেটা বলা হচ্ছে যে সেটিং, অন্যান্য বিরোধীরা বলছে সেটিং এর তত্ত্ব, তৃণমূল এতটাই আপার হ্যান্ড নিতে পেরেছে অন্যান্য রাজনৈতিক দলের কাছে যে আবার বলা হচ্ছে কংগ্রেস আজকে সভাপতি কেন বদল করলো শুভঙ্কর সরকারের মতো একজন নেতাকে। আমি এই প্রসঙ্গে আসছি না, যদিও একটা উদাহরণ, যে শুভঙ্কর সরকারের মতো একজন নেতাকে বসালো অধীর চৌধুরীর জায়গায়, যিনি অনেকটাই প্রো তৃণমূল মনোভাব দেখাবেন। অর্থাৎ দিল্লি মোটামুটি তৃণমূলকে অক্সিজেন দিয়ে রাখলো, বিজেপিও তাই দিচ্ছে তৃণমূলকে। দেখুন অয়নদা, আজকের যে বিষয় সেই বিষয় নিয়ে প্রথমে আমার দুটো মতামত। এই যে ঘটনাটা ঘটেছে সেটা থেকে দুটো জিনিস হতে পারে। এক, যে সত্যি সত্যি ইডি বা সিবিআই এর কাছে এমন কিছু তথ্য প্রমাণ ছিলই না, তারা এমন কিছু তথ্য প্রমাণ জোগাড়ই করে উঠতে পারেননি যা দিয়ে অনুব্রত মণ্ডলকে ধরে রাখা যায়। এইবার এটা থেকে বাঁচতে, অর্থাৎ তাদের কাছে তথ্য প্রমাণ নেই, একটা লোককে জেলবন্দি করে রেখে দিয়েছে 2 বছর ধরে কোনো কারণ ছাড়া। এবার সেই জায়গা থেকে, সেখান থেকে বাঁচতে এখন এই ইংলিশ ট্রান্সলেশন এই ধরনের জিনিসের অবতারণা করা হচ্ছে, এই ধরনের যুক্তি। অর্থাৎ কিনা আদতে যাকে অ্যারেস্ট করা হবে, আমরা এটা দীর্ঘদিন ধরে বলছি যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআই এদেরকে রাজনৈতিকভাবে বিজেপি ব্যবহার করার চেষ্টা করে আসছে দীর্ঘদিন ধরে, এবং 2019 সালের পরে সেটা ভয়ঙ্করভাবে বেড়েছে। আমি অনেকবার বলেছি, আপনাদের স্টুডিওতেও বলেছি, যে যতজনকে অ্যারেস্ট করেছে ইডি বা সিবিআই তার 95% হচ্ছে বিরোধী দলের নেতা নেত্রী। এবং এই ইডির সাকসেস রেট কত? এই ইডির সাকসেস রেট 0.5%। অর্থাৎ এরা যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবেই বিরোধী দলের নেতা নেত্রীদের হেনস্থা করার জন্য এগুলো করে থাকেন, সেটা আরেকবার প্রমাণিত হলো। এবং আমাদের এই বিষয়ে লজ্জা পাওয়া উচিত যে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা হিসাবে আমরা চাই ইডি বা সিবিআই এমন ভূমিকা নিক, নিরপেক্ষ ভূমিকা, কারণ দেশের তারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং মাননীয় আদালত বিভিন্ন বিষয়ে তাদের উপর ভরসা করে, মানুষজন তাদের উপর ভরসা করার কথা বলে, অথচ কার্যক্ষেত্রে আলাদা দেখা যাচ্ছে। সুতরাং বিষয়টা হচ্ছে ওদের কাছে কোনো প্রমাণই নেই। একজনকে রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে এখানকার যারা রাজনৈতিক বিজেপির নেতৃত্ব তারা বলে দিচ্ছিলেন কে ইডিতে অ্যারেস্ট হবেন, কে সিবিআইতে অ্যারেস্ট হবেন, কবে অ্যারেস্ট হবেন, সেই মতো এইভাবে চলেছেন এবং তার ফলে আজ তাদের মুখ পুড়েছে। এক। দ্বিতীয়, আর একটা জিনিস করবো, এই যে বললেন যে দিল্লি থেকে কংগ্রেস এবং বিজেপি দুজনেই তৃণমূলকে হাওয়া দিচ্ছে, আসলে বিষয়টা এরকম নয়। কংগ্রেস কাকে সভাপতি করবেন না করবেন সেটা তাদের ব্যাপার, কিন্তু এইটুকু বলতে পারি জাতীয় রাজনীতিতে এই যে আলোচনাটা উঠে আসছে, তার মানে জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের যে পরিমাণ গ্রহণযোগ্যতা বা যে পরিমাণ ভূমিকা আছে সেটা অনস্বীকার্য। তার জন্য আজকে এই আলোচনাগুলো আমি একটু দেখাতে চাইবো যে আজকে বাড়ি ফিরবেন হয়তো বা কালকে ফিরবেন, কিন্তু অলরেডি বোলপুরে উৎসব শুরু হয়ে গেছে, গুড় বাতাসা শুরু হয়ে গেছে বিলি। আর এখন কেমন আছেন অনুব্রত মণ্ডল, কতটা ওজন ঝরলো, কতটা প্রভাব আরো বাড়বে, এই সমস্ত নিয়ে দেখুন অনুব্রত কেমন আছে। টানা তিহারে ওজন ঝরল হেভিওয়েট অনুব্রত মণ্ডলের। 18 মাসে 30 কেজি ওজন কমেছে। অনুব্রত মণ্ডল হেভিওয়েট নেতা, গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে ধৃত। 2023-এর মার্চ থেকে তিহারে জেলবন্দি। জানা গিয়েছে জেলে অনেকটাই ওজন ঝরেছে হেভিওয়েট অনুব্রতর। 18 মাসে ওজন কমেছে 30 কেজি। শুধু তাই নয়,
বেশ কিছু রোগ সারিয়ে এবার বীরভূমে ফেরার পথে অনুব্রত মণ্ডল। জানা গিয়েছে তিহারে থাকাকালীন নিয়মমাফিক চিকিৎসা হয়েছে দিল্লির হাসপাতালে। বেশ কয়েকটি ছোটখাটো রোগ থেকে মুক্তি পেয়েছেন তিনি। এর আগে বেশ কয়েকবার দিল্লির আদালত চত্বরে হুইল চেয়ারে দেখা গিয়েছে অনুব্রত মণ্ডলকে। জেলে বন্দী থাকা অবস্থায় অসুস্থ হয়েছেন, এবার ফিট। সোমবার জেল মুক্তি হতে পারে অনুব্রত মণ্ডলের। রাতেই কলকাতা ফেরার ফ্লাইটের টিকিটের ব্যবস্থা করা হচ্ছে। তিনি নাকি তিহার থেকে বেরিয়ে দ্রুত দিল্লি ছাড়তে। অনুব্রতর সঙ্গে কলকাতা ফেরার কথা তার মেয়ে সুকন্যার। জানা গিয়েছে তিহার থেকে বেরোনোর পরে নিরাপত্তা চেয়েছেন অনুব্রত। এ কারণে কলকাতা ফেরা পর্যন্ত বেসরকারি নিরাপত্তারক্ষীর ব্যবস্থা করা যায় কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে অনুব্রতর ফেরার খবরে খুশির হাওয়া বীরভূম তৃণমূলে। জেলা পার্টি অফিসে অনুব্রতর ঘর পরিষ্কার করা হচ্ছে তার চেয়ার, নেম প্লেট। নিউজ 18 বাংলা। অতনু, তৃণমূলের দাবি, যে তৃণমূল মুখপাত্রের দাবি শুনলে তুমি, যে নিশ্চয়ই